প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী বুধবার। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দুপুর 2টার সংবাদে, সাথে আছি আমি নীলুফার জাহান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলার মধ্যে ষড়যন্ত্র করে লাভ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল। দুপুরে নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনগণের চাহিদা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সঙ্গে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশব্যাপী উচ্চশিক্ষার বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শিক্ষা বিস্তারের সাথে সাথে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। শিক্ষার্থীরা যাতে ডিগ্রি অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন শুরু হচ্ছে আগামী বুধবার। এই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরের 2টি উপজেলায় প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার প্রচারণা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ঝালকাঠিতে জমজমাট উপজেলা নির্বাচনী প্রচারণা, ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। জামালপুরে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি মেনে মাইকিং, মিছিল, মিটিং, সমাবেশ সহ লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। শরীয়তপুরেও জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আগামী 8ই মে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে জমজমাট প্রচার প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে জমজমাট প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা। জয়পুরহাটে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের জমজমাট প্রচারণা। জয়পুরহাটের আক্কেলপুর, কালাই ও খেতলাল উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। গ্রামগঞ্জে ও শহরের রাস্তায় মোড়ে মোড়ে চায়ের দোকানে চলছে নির্বাচনী আমেজ। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। শেষ মুহূর্তে জমে উঠেছে যশোরে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। শরীফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। রোহিঙ্গা গণহত্যার বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইনি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল গাম্বিয়ার বানজুলে 15তম ওআইসি শীর্ষ সম্মেলনের দ্বিতীয় শেষ দিনের অধিবেশনে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের আইনি অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করায় গাম্বিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আইন ও আর্থিক বিষয়ে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। We can put pressure on Myanmar to take them back with full dignity and honor and civil rights. We remain thankful to Gambia, and as OIC, as Gambia has filed the case on behalf of OIC, we remain thankful to all OIC member states. Thank you. সভায় সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, ফিলিস্তিনি সহ সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা রোহিঙ্গা সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা, গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাউদা এ জালো সহ ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে সকল ভবনের নকশা নিজেদের অনুমোদিত প্ল্যান অনুযায়ী করতে কাজ করছে রাজুক। এ লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে নতুন নীতিমালা। রাজুকের এই উদ্যোগ বাস্তবায়ন হলে নিরাপদ নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা, এমনটাই মনে করছেন নগর পরিকল্পনাবিদগণ। শফিউল্লাহ সুমনের প্রতিবেদন। বেইলি রোডের এই ভবনটির মতো প্রায়শই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের। কিন্তু কেন? দেখা যায় প্রায় সময় অনুমোদনহীন ভবন নির্মাণ এবং আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রমই এর জন্য দায়ী। আর তাই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজুক অনুমোদিত নকশায় প্রতিটি ভবনকে ফিরিয়ে আনতে নতুন নীতিমালা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। নতুন এই নীতিমালায় তৃতীয় পক্ষের মাধ্যমে রাজধানীর সকল ভবনের উপর জরিপ কাজ পরিচালনা করা হবে। জরিপে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে রাজুক অনুমোদিত প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কিনা এবং ভবনটি কতটুকু দুর্যোগ সহনীয় এ বিষয়গুলো। জরিপে কোনো ভবন যদি বেশি ঝুঁকিপূর্ণ হয় তাহলে সে বিল্ডিংটি ভেঙে ফেলতে হবে। তবে সংস্কারেরও সুযোগ থাকছে এ নীতিমালায়। যে কোনো একটা শহরকে যদি আমরা দুর্যোগ সহনীয় ভবন তৈরি করতে চাই, প্রতিটি ভবনের একটি ইনভেন্টরি থাকা উচিত। এই ভবনটি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া আছে। এই ভবনটি বিএনবিসি বা বিল্ডিং কমপ্লায়েন্স কোড মেনে যথাযথভাবে নির্মিত হয়েছে। এজন্য আমরা এখন থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ শুধু স্থাপত্য নকশা অনুমোদন দেবে না, স্থাপত্য নকশার পাশাপাশি তার স্ট্রাকচারাল যে কাঠামো নকশা
এবং ফায়ার সেফটির যে নকশা, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সকল নকশায় অনুমোদন দিবে, যাতে সকল একটা বিল্ডিংয়ের পরিপূর্ণ তার ড্রয়িংটি কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকে। রাজুকের এ উদ্যোগ বাস্তবায়ন হলে রাজধানীবাসী এক নিরাপদ নগরী হিসেবে দেখতে পাবে ঢাকাকে, এমনটি মনে করেন রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম। কোনো ভবনে যদি ত্রুটি থাকে, মানুষকে দ্বিপাক্ষিক বসে তার ত্রুটিগুলি নিরসন করে তাদেরকে পরামর্শ দেওয়া, যাতে একটা টাইম বাউন্ড সময় দিয়ে দিলে তারা যাতে নিজেরাই এই ভবনটি নিতে পারে। কারণ একটি ভবন দুর্ঘটনা ঘটলে যেমন কর্তৃপক্ষ একটা দায় রয়েছে, আমরা হয়তো তদারকি ব্যয় করি, কিন্তু আলটিমেট প্রাণহানি ঘটে কিন্তু ওই ভবনে যারা বসবাস করে অথবা যারা ভিজিট করতে যায় কোনো কমার্শিয়াল ভবন গেলে। তা আমরা চাই না এই শহরে ফার্দার বড় কোনো দুর্ঘটনার মাধ্যমে রানা প্লাজা বা বেইলি রোডের মতো কোনো দুর্ঘটনা গিয়ে দেশের মানুষের প্রাণহানি ঘটুক। আগামী 2-3 মাসের মধ্যেই নতুন নীতিমালা অনুযায়ী রাজুকের তত্ত্বাবধানে এ জরিপ কাজ শুরু হবে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আজও সারা দেশে ঝোড়ো হাওয়া সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। আজ আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এই তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 124 মিলিমিটার এবং ঢাকায় 36 মিলিমিটার। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। গেল মাস জুড়ে অব্যাহত ছিল প্রচণ্ড তাপদাহ, এতে করে অতিষ্ঠ হয়ে উঠেছিল চারপাশের পরিবেশ। তবে গত 24 ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। গরমের মধ্যে কষ্ট করছি, অন বৃষ্টি হয়েছে, অনার কষ্ট নাই, এখন ভালো লাগতেছে বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহের দাপট কিছুটা কমেছে এবং কমে যাওয়া এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমরা গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি সে অনুযায়ী কিন্তু আমরা সিলেট বিভাগের শ্রীমঙ্গলে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছি 124 মিলিমিটার, আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 36 মিলিমিটার এবং চট্টগ্রামে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি 37 মিলিমিটার। সেই অনুযায়ী আমরা যে তাপমাত্রা, সে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আমাদের যে চলমান তাপদাহ ছিল সে তীব্রতা অনেক কমে গিয়েছে। তবে আমরা আশা করছি আজ থেকে সারা দেশেই মোটামুটি চলমান যে তাপদাহ ছিল সেই তাপদাহ প্রশমিত হয়ে যাবে। আগামী 24 ঘন্টায় যে আমাদের পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং খুলনা বিভাগে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ থেকে বিচ্ছিন্নভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময় যাতে বজ্রঝড় সৃষ্টি হলে, কালো মেঘ সৃষ্টি হলে মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে থাকে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের 72 ঘন্টার সর্বশেষ পূর্বাভাস বলছে, দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা কমে যাওয়াতে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বাংলাদেশ ছাত্রলীগ। এই সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ সদা সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র উল্লেখ করে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা। একইভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন তা অতুলনীয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বিশাল পথযাত্রা করে বাংলাদেশ ছাত্রলীগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের আমরবনিয়া জঙ্গলের আগুন নিয়ন্ত্রণে এসেছে, নতুন করে আগুন আর ছড়ায়নি। তিনি জানান, রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, বন বিভাগ, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার ভিডিপি সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে পানি ছেটানো হয়। এদিকে আগুনের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে বন বিভাগ। এছাড়া সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবনিয়ায় অগ্নিকাণ্ডে জীববৈচিত্র্যের ক্ষতির পরিমাণ তদন্তে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পথ চলা শুরু হলো ট্যাগর সোসাইটি ঢাকার। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ ট্যাগর সোসাইটি ঢাকা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। ট্যাগর সোসাইটি ঢাকার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, সঙ্গীত, সৃজন কলা, শিক্ষা ভাবনা, জাতীয়তাবোধ, কৃষিকাজ, ধর্মচিন্তা, বিজ্ঞান ও সমাজ ভাবনার বহুমাত্রিক দর্শন নিয়ে সেমিনার, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনার পাশাপাশি রবীন্দ্র বিষয় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণের সভা, সেমিনারে জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে রবীন্দ্রনাথের বৈচিত্র্যপূর্ণ চিন্তা ও দর্শনকে প্রচার করার উদ্যোগ থাকবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কবিগুরুর সৃজনশীল কাজগুলি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যভাবে প্রচারের জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেই সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা, কর্মদর্শনের উপর সৃষ্টিশীল কর্মশালা ও কনফারেন্স আয়োজন করা হবে। গবেষণা, উদ্ভাবন ও নীতি কৌশলের রূপরেখা সৃজনের পাশাপাশি ট্যাগর সোসাইটি ভবিষ্যতে রবীন্দ্র জাদুঘর, সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এবারে কৃষি সংবাদ। খাদ্য তালিকায় পুষ্টিগুণে শীর্ষে থাকা চিয়া সিড পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরাঞ্চলে। প্রথম বছরই ভালো ফলন পেয়েছেন কৃষকরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় চিয়া সিড আবাদ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহজয় পাঠানো তথ্য ছবিতে দেখুন রুমানা আক্তারের প্রতিবেদন। ঔষধি গুণে ভরা চিয়া ফসলে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম সহ নানা উপাদান, যা মানবদেহের জন্য ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য, রক্তের কোলেস্টেরল কমানো সহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহা ঔষধি এই ফসলটির আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র 15% জমিতে এবারই প্রথম চিয়া ফসল আবাদ করেন টাঙ্গাইল জেলার ভুয়াপুরের কৃষক রফিকুল ইসলাম। প্রকল্পের আওতায় এই কৃষককে দেওয়া হয় বীজ, সার সহ আরও অন্যান্য উপকরণ। এই প্লটটার মধ্যে আমার 5 বিঘা জমি এই আছে। নেক্সটে আমার মনে হয় যে আমি 5 বিঘা জমি আবাদ করার 100% আমি একটা আশা রাখি। নতুন ফসল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন। লাভজনক চিয়া ফসল আবাদ করতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। এটা অনেক লাভবান পাওয়া যায় চাষ করলে। সামনে আবার ফির সিজন আসলে আমিও এই চিয়া সিড চাষ করব যাতে লাভবান হতে পারে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় চিয়া ফসলের আবাদের জন্য পরীক্ষামূলক 2 জন কৃষককে নির্বাচন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে শতভাগ সফল হয়েছেন কৃষকরা। যদি এটা আমাদের সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারি এবং এর বাজার সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে, কৃষক লাভবান হবে। আমদানি নির্ভর এই ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন। দুপুরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী বুধবার। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খবর শেষ হলো। খুদা হাফেজ।